রেডিও। শুধু দর্শক, এপিএন টিভির পক্ষ 24.tv থেকে এই সন্ধ্যায় আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আজ এপিএন টিভি 24.tv-তে আমাদের চিকিৎসা বিষয়ক প্রেসক্রিপশন নামে প্রথম পর্ব। চলমান করোনা ভাইরাসে আমাদের বহির্বিশ্ব মহাবিপর্যয়ের মুখে পড়েছে। বর্তমান প্রকোপ কমলেও নিত্যদিন এর সংক্রমণ বাড়ছে। তবে এরই মধ্যে চিন্তিত হয়ে আছেন আমাদের মহিলা রোগীরা, বিশেষ করে প্রসূতি মা ও প্রসব পরবর্তী মায়েরা। আমরা এই প্রেসক্রিপশন অনুষ্ঠানে আজকে মহিলা বিষয়ক সমস্যা নিয়ে কথা বলব। ডাক্তার শাকির আক্তার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সঙ্গে তিনি আমাদের বর্তমান মহিলা বিষয়ে আজকে যে সমস্যায় মহিলারা পড়ে সে বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি আমাদের এই আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সেদিকে একটু ফলো করবেন। আমরা শুরুতে আসতেছি ডাক্তার শাকির আক্তার এর সঙ্গে। প্লিজ ডাক্তার শাকির আক্তার। প্রথমে ধন্যবাদ জানাতে চাই এপিএন 24.tv কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আর আজকে আমরা কথা বলতে যাচ্ছি গর্ভবতী মা এবং কোভিড সমস্যা নিয়ে। আমরা জানি কোভিড একটি রোগের নাম, ভাইরাসের নাম হচ্ছে করোনা, যেটা সব মিলিয়ে হয় নভেল করোনা ভাইরাস বা নভেল করোনা 19। আমাদের প্রথম প্রশ্ন যে কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনে গর্ভধারণ সম্পর্কে একটু কিছু বলুন। আসলে আমাদের কোভিডটা প্রথম এসেছে, ধরা পড়েছে ডিসেম্বর মাস থেকে, এবং আমাদের দেশে প্রথম কোভিড রোগী শনাক্ত হয়েছে 8ই মার্চ। বর্তমানে এটা মহামারী আকারে আছে, পুরো বিশ্ব জুড়ে এটা এফেক্ট করেছে, সব দেশেই মোটামুটি। যেহেতু ভাইরাসটা নতুন এবং এই সম্পর্কে বা কীরকম ইফেক্ট হবে আমাদের ধারণা এখন পর্যন্ত পুরোপুরি আমরা নিতে পারিনি। বিভিন্ন জায়গায় চলছে রিসার্চ। যতটুকু আমরা পেরেছি জানতে, যে আমরা গর্ভবতী মায়েরা যারা আছেন বা যারা গর্ভধারণ করেননি কিন্তু ভাবছেন যে গর্ভধারণ করবেন, এরকম মায়েদের জন্য আমাদের উপদেশ হলো যে যদি খুব জরুরি না হয় তাহলে এই সময় গর্ভধারণ করতে আমরা গর্ভধারণ থেকে বিরতি থাকার জন্য বলছি। যেহেতু হচ্ছে রোগটা, এই ভাইরাসটা আক্রমণ করলে এর উপর বাচ্চার কীরকম প্রভাব পড়বে বা কি হবে সেই সম্পর্কে আমাদের এখনও ক্লিয়ার কোনো ধারণা নেই। এই জন্য আপাতত আমরা প্ল্যান্ড প্রেগনেন্সি যেটা বলি, যে প্ল্যান করে প্রেগনেন্সি নেয়া, যে হ্যাঁ আমি এখন একটা বাচ্চা নিতে চাচ্ছি, এই বিষয়টাকে একটু নিরুৎসাহিত করছি যে না, আপনারা প্ল্যান প্রেগনেন্সি এখন না করাই ভালো আপাতত এই পরিস্থিতিতে। তাহলে কোভিড তো আমাদের দেশে গতকালকে আপনার একটা রিপোর্ট আসছে, গত পরশুদিন, যে আগামী 2 বছরের মধ্যে, এটা আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা বার্তা, যে 2 বছরের মধ্যে এই বিশ্ব থেকে কোভিড-19 চলে যাবে। তাহলে কি আমরা মানুষকে পরামর্শ দিব যে আপনারা এই 2 বছর বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান করবেন না, এই ধরনের কোনো? এখন এই ব্যাপারটা তো 2 বছর তো অনেক লেন্দি সময়। এত সময়ের মধ্যে নিশ্চয়ই আমরা পর্যাপ্ত ডাটা আমাদের মধ্যে চলে আসবে যে এটার ইফেক্ট কী হচ্ছে
হ্যাঁ, এখনও তো অনেক মায়েরা গর্ভবতী আছেন এবং সেগুলো থেকে আমরা ডাটাগুলো পেয়ে যাব যে বাচ্চার উপর আসলে কতটুকু ইফেক্ট হচ্ছে, কি হচ্ছে। তারপরে পরিস্থিতি অনুযায়ী সেই ডাটার উপর ভিত্তি করে পরবর্তীতে কিভাবে কি করা যায়, যে টানা 2 বছরই কি আসলে বাচ্চা নেওয়া যাবে কি না, বা কখন নিতে পারবে, বা প্রকোপ একটু কমে গেলে তখন নেওয়া যায় কি না, তখন এই বিষয়গুলো আসলে ওই সময়ের উপর ডিসিশন নিয়ে করতে হবে যে কি করা যায়। এখনই যে 2 বছর টানা বলে দিতে হবে যে না নেওয়া যাবে না, আপাতত এখন যেহেতু পিক টাইম চলতেছে প্যান্ডেমিকের, এই সময়টাতে একটু অ্যাভয়েড করতে বলা হচ্ছে। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, গর্ভবতী মায়েরা কিন্তু অনেক সময় কোভিড-19 কিন্তু হাসপাতাল যাচ্ছে না, হ্যাঁ, যদি হাসপাতাল তারা না যায় এক্ষেত্রে তাদের এন্টিনেটাল চেক আপ বা বাচ্চা হওয়ার পর যেটা বলি আমরা পোস্টনেটাল চেক আপ, এই চেক আপগুলো কীভাবে আপনার কেমন হবে এই চেক আপগুলো? হ্যাঁ, খুবই ভালো কোশ্চেন এবং খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এই সিচুয়েশনে যেহেতু আমরা বলছি যে সবাই সামাজিক দূরত্ব মেনটেন করবেন, হ্যাঁ, কেউ প্রয়োজন ছাড়া বাইরে না যেতে, হ্যাঁ, খুব গ্যাদারিংয়ে না আসতে। এখন প্রেগনেন্সি যেহেতু এই অবস্থায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি সিস্টেম যেটা, সেটা একটু কমে যায়। প্রেগনেন্সিতে ইমিউনিটি সিস্টেম কমে যায়। তো এই রোগটা যতটুকু আমরা জানতে পেরেছি যে বডি ইমিউনিটি যদি ভালো না থাকে তাহলে এই রোগের জটিলতা বেশি হচ্ছে বা সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো বেশি হচ্ছে। তাহলে এখন এই পরিস্থিতিতে আমরা গর্ভবতী মা যারা আছেন তাদেরকে বলছি যে না, আপনারা বাসাতেই থাকেন, হ্যাঁ, হসপিটালে আসার দরকার নাই। আপনারা আমাদের এখন সরকারিভাবেই বিভিন্ন অনলাইন নাম্বার দেওয়া আছে যেখানে সরাসরি আপনারা ফোন করে চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও আমাদের যে গার্ডিয়ান অফসের যে অ্যাসোসিয়েশন আছে OGSB, ওখান থেকেও অনেক ম্যাডামের নাম্বার দেওয়া আছে, অনেক গাইনি স্পেশালিস্ট অবস্টেটিশিয়ানের নাম্বার দেওয়া আছে। আপনারা ওগুলো যে কোনো একটাতে ফোন করে এই সময় আপনার স্বাস্থ্যসেবাটা নিতে পারবেন। আপনাদেরকে বলছি যে আপনারা বাসা থেকেই সেবাটা নেন, এখনই আসার দরকার নেই। এই হচ্ছে যদি সব ঠিক থাকে। আবার যদি কোনো জটিলতা হয় সেক্ষেত্রে তো আসতে হবে। মানে এটা আমরা চেকআপ কিভাবে করাবো, কি অনলাইনের মাধ্যমে? অনলাইনে, হ্যাঁ, অনলাইনে ফোনের মধ্যে চেকআপ করবে। এখন তার যেমন যেমন গর্ভকালীন সময়ে প্রেশার চেক করাটা জরুরি, হ্যাঁ, প্রেশার চেক করাটা জরুরি। তাহলে আমাদের একটা সমস্ত কল এসছে। হ্যাঁ দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি মাহতাব আহমেদ বলছিলাম ঠাকুরগাঁ থেকে। জি, আমি সম্মানিত ডাক্তার ম্যাডামের কাছে প্রশ্ন করতে চাই, একজন নারী রোগীর তার নিম্নাঙ্গের 2 দিকে চুলকায়, এই ধরনের কোনো ওষুধ বা ধরনের কোনো অয়েন্টমেন্ট আছে কিনা যদি উনি বলতেন আমাদের উপকার হতো। ধন্যবাদ। দর্শক, আমরা দর্শকের প্রশ্নের অ্যান্সার আমরা পরে দেব। এরপরে যাব আমরা একজন গর্ভবতী মায়ের কোভিড চলাকালীন সময় কোনো সমস্যা হতে পারে কি? ধন্যবাদ। একজন গর্ভবতী মায়ের কোভিড চলাকালীন সময়ে, মানে প্রেগনেন্সির সময় যদি কোভিড আক্রান্ত হয়ে যায়, না কোভিড ছাড়াও, কোভিড আক্রান্ত হয়নি, চতুর্দিকে কোভিডের ছড়াছড়ি, ভাইরাস ছড়াছড়ি, এক্ষেত্রে তো যদি রোগীর না হয় তখন পর্যন্ত তো এটা নিয়ে ওরিড হওয়ার দরকার নেই। যদি তার না হয়, একটা হয় সাইকোলজিক্যাল একটু স্ট্রেস বা অ্যাংজাইটিটা বাড়তে পারে, যেমন অনেক টেনশন হতে পারে, বা সে খুব প্যালপিটেশন বা বুক ধড়ফড় এরকম হতে পারে যে খুব চিন্তিত বোধ করছে। এটা তার ছাড়া যদি ইফেক্ট না হয়, আক্রান্ত না হয়, তখন ও খুব একটা চিন্তার কিছু নাই। সাবধানে থাকবে, সে দূরত্ব মেনটেন করে চলবে। গর্ভাবস্থায় যদি মায়ের কোভিড আক্রান্ত হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? এখন গর্ভাবস্থায় যদি মায়ের কোভিড আক্রান্ত হয়, কোভিড-19 যদি হয়, কোভিড আক্রান্ত হলে আমাদের যেই সমস্যাগুলো হচ্ছে, যে অনেক সময় দেখা যায় যে
হাইপার কোয়াগুলেটিটা বেড়ে যাচ্ছে, যে কোনো কারণে রক্ত জমাট বেঁধে বা থ্রম্বাস হয়ে, এটা একটা কমপ্লিকেশন, যে থ্রম্বাস তৈরি হয়ে যে কোনো জায়গায় যে সেটার কমপ্লিকেশন হচ্ছে। যেমন যদি লাংসে যায় তাহলে লাংসের রেসপিরেশন সাডেন রেসপিরেটরি ফেলিওর হয়ে যাচ্ছে, যদি ব্রেনে যায় তাহলে স্ট্রোক হচ্ছে। হ্যাঁ, এভাবে হচ্ছে প্রবলেমগুলো। এখন প্রেগনেন্সিতে নর্মালি একটু বডির হাইপার কোয়াগুল স্টেটে থাকে, সেক্ষেত্রে যদি আবার কোভিড হয় সেক্ষেত্রে এই দুইটা মিলে এই চান্সগুলো বেড়ে যায় যে এই কমপ্লিকেশনগুলো যেগুলো হওয়ার সেগুলোর চান্স একটু বেড়ে যায় মায়েদের। আচ্ছা, মোটামুটি একটা জটিলতা তৈরি হয়, জটিলতা হওয়ার সম্ভাবনা আছে এই সময়ে। হ্যালো, গর্ভাবস্থায় যদি মায়ের কোভিড হয় এই ক্ষেত্রে শিশুর কোনো সমস্যা হবে কি, গর্ভের শিশুর? আমি বললাম যে গর্ভাবস্থায় যে মায়ের কোভিড হলে বাচ্চার কি ইফেক্ট হবে এই ডাটাটা এখনো আমাদের হাতে পুরোপুরি এসে পৌঁছায়নি, কারণ এই বিষয়ে স্টাডি খুবই কম হয়েছে। কিন্তু এখন পর্যন্ত খুব যে বড় কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। যতটুকু ডাটা আছে যে মায়ের কোভিড হওয়ার পরে বাচ্চা খুব এফেক্টেড হয়ে গেছে বা বাচ্চার কোনো সমস্যা হয়েছে সেরকম হয়নি এখন পর্যন্ত। যেসব বাচ্চা কোভিড মা বাচ্চা প্রসব করেছে সেসব বাচ্চা সুস্থ আছে। কিছু কিছু বাচ্চা এফেক্টেড হয়েছে, তবে কোভিড দিয়ে এফেক্টেড হয়েছে, তবে সেই এফেক্টেড বাচ্চাটা কিভাবে হয়েছে সেটা কি বাচ্চার যে মায়ের সাথে যে বাচ্চা সংযুক্ত থাকে প্লাসেন্টা দিয়ে সেটার মাধ্যমে হয়েছে, নাকি বাচ্চাটা জন্ম নেওয়ার পরে যখন সে শ্বাস নিয়েছে সেই পরিবেশ থেকে সেখান থেকে হয়েছে, এই বিষয়গুলো এখনো আসলে ক্লিয়ার হয়নি। কোভিড পরিস্থিতিতে ডেলিভারির সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? কোভিড পরিস্থিতিতে ডেলিভারির সময় তো অবশ্যই সবসময় আমরা প্রসূতি মায়েদের বলি যে হাসপাতালে আসতে হবে ডেলিভারির জন্য, অবশ্যই হাসপাতালে আসতে হবে। এবং তার জেনারেল যে চেক আপ থাকে, যে তার রক্তের যে পরীক্ষাগুলো থাকে, হ্যাঁ, রক্তশূন্যতা আছে কি না, তার প্ল্যাটলেট কাউন্ট কেমন আছে, এই সব চেক আপ করাতে হবে, পরীক্ষাগুলো করাতে হবে। এবং যদি কোনো সমস্যা থাকে যে কোয়াগুল স্টেটাস প্রবলেম, হাইপার কোয়াগুলেবিলিটি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হওয়ার চান্স থাকবে। সেক্ষেত্রে ওই ব্লিডিং যাতে আমরা কাভার করতে পারি এই জন্য ব্লাড লাগলে ব্লাডের ব্যবস্থা করে রাখতে হবে, এই বিষয়গুলো। আবার যদি কোভিড আক্রান্ত মা থাকে তাহলে তার যদি সে নর্মাল ডেলিভারি করে সেক্ষেত্রে তার শ্বাসকষ্ট হতে পারে, যেহেতু নর্মাল লেবার খুব স্ট্রেসফুল একটা কন্ডিশান। হ্যাঁ, এমনিতেই সে যদি কম্প্রোমাইজ থাকে তাহলে এই বিষয়গুলো যেন আমরা অক্সিজেন দিতে পারি, পর্যাপ্ত অক্সিজেন এবং নেবুলাইজেশনের ব্যবস্থা, এগুলো যেন ও সবসময় জেনে থাকে। এর পরবর্তী প্রশ্ন যাব আমরা। মা যদি কোভিডে পজিটিভ হয় তাহলে কি শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে? মা যদি পজিটিভ হয় শিশুকে বুকের দুধ খাওয়ানো যাবে কি না, এটা খুবই একটা বার্নিং ইস্যু। কারণ বুকের দুধ বাচ্চার একটা অধিকার, জন্মগত অধিকার যে সে মায়ের বুকের দুধ খাবে, এবং এটা আসলে বাচ্চার জন্য খুবই জরুরি। তার পরবর্তী জীবনের জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া, সব কিছুর জন্য এই বুকের দুধ খাওয়ানোটা খুব জরুরি জন্মের পরপরই। তাহলে আমরা এই বিষয়ে যা বলেছে যে না, বুকের দুধ খাওয়ানো যাবে, তবে মা এই প্রোটেকশন নিয়ে সে ফেস শিল্ড পরবে, ভালোভাবে গ্লাস পরে বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে এবং দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে সরিয়ে রাখবে। দুধ খাওয়ানো যাবে? হ্যাঁ, দুধ খাওয়ানো যাবে। কোভিডের জীবাণু এখন পর্যন্ত খুব স্ট্রং ডাটা পাওয়া যায়নি যে মায়ের দুধের মাধ্যমে কোভিড যাচ্ছে। খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী প্রশ্নে যাব। ডেলিভারির পরে কোভিডের কোনো প্রভাব পড়তে পারে কি শিশুর উপর? ডেলিভারির পরে বাচ্চার উপরে প্রভাব, ডেলিভারি হয়ে গেলে ওই সময়টাতে যে প্রভাব পড়ার যতটুকু চান্স থাকে, তারপরে তো ওই মায়ের কন্টাক্টে থাকলে যেমন আমাদের সাধারণ মানুষের যেমন ইফেক্ট থাকবে, যে একজন মানুষ থেকে আরেকজন সরানো, অতটুকুই তারও সমস্যা অতটুকুই হতে পারে। একজন সাধারণ ইন্ডিভিজুয়ালের যেরকম হয় সেরকম ও একটা পৃথিবীতে আসছে বাচ্চা, ডেলিভারির পরে তো সে একটা ইন্ডিভিজুয়াল,
তার আর একজন মানুষ থেকে আরেকজন মানুষে যেভাবে ছড়াবে তার রিস্ক থাকবে। মানে এর উপর প্রভাব এক কথা পড়তে পারে, হতে পারে, সে কারণ ওর মা যদি কোভিড আক্রান্ত থাকে আর ও পর্যাপ্ত প্রোটেকশন না নিয়ে থাকে তাহলে চান্স আছে যে হ্যাঁ বাচ্চাটারও কোভিড হতে পারে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় মা যদি পজিটিভ হলে এর কোনো প্রভাব শিশুর উপর পড়তে পারে কি, যেমন ওজন কম হওয়া, অপুষ্টি ইত্যাদি? এখন কোভিড আক্রান্ত হয়ে বাচ্চার উপর অপুষ্টি, ওজন কম হওয়া এই বিষয়গুলো হ্যাঁ পড়তে পারে যদি মায়ের হচ্ছে অন্যান্য সমস্যা থাকে, সাথে হচ্ছে যেমন কারো যদি হাই প্রেশার থাকে বা খুব অ্যানিমিক থাকলো, পেশেন্ট অনেক অসুস্থ থাকলো, সেক্ষেত্রে বাচ্চার উপর সরাসরি যে কোভিডের জন্যই হচ্ছে এই ইফেক্টটা বলা যাবে না, তবে হতে পারে একটা ইলনেসের মধ্যে দিয়ে সে যাচ্ছে, ওই সময় খাওয়া দাওয়া কেমন করতে পারছে বা তার শারীরিক কন্ডিশান কেমন, খুব স্ট্রেসফুল কন্ডিশন থাকলে তো স্বাভাবিকভাবে বাচ্চার উপর একটু ইফেক্ট করতে পারে। একটা সুস্থ মায়ের যেরকম হবে, সুস্থ মা যেভাবে বাচ্চা বড় হবে, সেক্ষেত্রে যখন মা অসুস্থ থাকবে, অ্যাংজাইটি থাকবে বা সে নিজে শ্বাসকষ্টে ভুগছে, তার খুব জ্বর আসতেছে বা কাশি হচ্ছে, সেক্ষেত্রে সাময়িক কিছু ইফেক্ট হতে পারে। কিন্তু লং টার্ম যে বাচ্চার ওজন কম হচ্ছে, আসলে এটা জানার জন্য তো আসলে একদম বাচ্চা শুরু থেকে কনসেপ্ট করলো 9 মাস পরে বাচ্চা হলো, তাহলে স্টাডিটা ভালো বোঝা যাবে। এখনও তো আমাদের আসলে অতদিন যায়নি বা অতদিন হয়নি। দেখা গেছে যে এখন কোনো কোনো মা 7 মাস প্রেগনেন্ট, 8 মাস প্রেগনেন্ট হয়েছে বা 2 মাস 5 মাস এরকম। এই জন্য যে হচ্ছে এই ইফেক্টগুলো এখনও ওভাবে বলা যাচ্ছে না যে আসলে কি হবে। এই জন্যই আসলে আমরা বলছি যে প্ল্যান্ড প্রেগনেন্সিটাকে অ্যাভয়েড করতে, যে প্ল্যান করে প্রেগনেন্সি যেটা সেটা না নিতে আপাতত। আপাতত 2 বছর প্ল্যান প্রেগনেন্সি অ্যাভয়েড করবে অবশ্যই। আমাদের আমাদের যে ওজিএসপি গাইডলাইন আছে সেখানেও বলা হয়েছে যে প্ল্যান প্রেগনেন্সি অ্যাভয়েড করতে এবং এই সময় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করতে, যেন আনওয়ান্টেড কোনো প্রেগনেন্সি না হয়, আনওয়ান্টেড প্রেগনেন্সিও যেন আমরা অ্যাভয়েড করতে পারি। আপনি তো আমাদের সৈয়দপুরে 100 হাসপাতালে আছেন। জি জি জি, আমরা সৈয়দপুর সম্পর্কে একটু আপনার কাছে জানতে চাই। সৈয়দপুরে আমাদের প্রসবতী মা এবং গর্ভধারণ মায়েরা কেমন যত্ন নিচ্ছে নিজেদের এই করোনা চলাকালীন সময়ে? আসলে বলতে গেলে কি, প্রথমের দিকে যখন করোনা প্রথম আসলো মার্চ মাসে, এরপরে এপ্রিল মে জুন মাস পর্যন্ত আসলে হসপিটালে বলতে গেলে পেশেন্টরা কম আসছে, সবাই একটু সচেতন ছিল বা আসেনি। তারা হচ্ছে বাসাতেই থেকে বা আমাদের হসপিটালেও নাম্বার দেওয়া আছে, অনেক মানুষজন ফোন করেছে বা আমাদের পার্সোনালিও আমাদের যারা আত্মীয় স্বজন আছে তারাও ফোন করে সেবা নিয়েছে। তবে ইদানিং দেখা যাচ্ছে, সৈয়দপুরের কথা যেটা বলতে গেলে, যে ইদানিং দেখা যাচ্ছে মানুষের মধ্যে আসলে ওই ভয়টা মনে হয় আর কাজ করছে না। এই জন্য পেশেন্ট হসপিটালে ভালো আসছে, মানে আগের চেয়ে ফ্লো অনেক বেড়ে গেছে, তুলনামূলকভাবে বাড়ছে। হ্যাঁ, গর্ভবতী মায়েরাও আসছে সেবা নিতে, সাথে অন্যান্য সাধারণ যেসব রোগের জন্য আসে সবাই সেবা নিতে, তারাও আসছে। ধন্যবাদ। আমরা দর্শকের সেই ঠাকুরগাঁও দর্শক ফোন দিয়েছিল, তিনি একটা প্রশ্ন করেছিলেন, রোগ সম্পর্কে জানতে চাইছিলেন। 2 ধারে চুলকায়, হ্যাঁ, এর কোনো ওষুধ আছে কি, ব্যবস্থাপত্র দেওয়া যাবে কি, কোনো প্রেসক্রিপশন? ধন্যবাদ। উনি সম্ভবত মাহতাব নাম ছিল, উনি ঠাকুরগাঁ থেকে। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রশ্নটি আসলে কমপ্লিট হয়নি। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেমন জানতে হবে, রোগীটার বয়স কত, এটা খুব জরুরি দরকার ছিল। তারপরে তার আর কোনো সমস্যা আছে কিনা, যেমন ডায়াবেটিস বা কোনো কোমরবিডিটি আছে কিনা। বয়সের সাথে এই ব্যাপারটা অনেকখানি জড়িত। একটা ব্যাপার থাকে যে রিপ্রোডাক্টিভ এজ আমরা যেটা বলি, সেই সময়টা হলে সেই সময়ে সাধারণত এই প্রবলেমগুলো হয়। এখন তার চুলকাচ্ছে 2 ধারে, এটার জন্য সাথে আরও কিছু সমস্যা আছে কি না এগুলো জানতে পারলে ভালো হতো বা জানলে। তবে উনি যেহেতু কোশ্চেনটা করেছে এবং একটু চাচ্ছে যে কোনো ওষুধ আমি প্রেসক্রাইব করে দিই, আপাতত পুরো হিস্ট্রি আমি জানতে পারলাম না পেশেন্টের। যতটুকু জানলাম এতটুকু থেকে শুধু ইচিংয়ের জন্য আপনি একটা ক্রিম ইউজ করতে পারেন,
ক্রিমটার নাম হচ্ছে F1 ভিটি F1 ক্রিম। এটা হচ্ছে 2 বেলা ব্যবহার করবে, এটা মাসিকের রাস্তায় ব্যবহার করতে হবে। F1 ক্রিম এটা মাসিকের রাস্তায় ব্যবহার করতে পারে উনি, তবে এটা পুরোপুরি ট্রিটমেন্টের জন্য ডিটেলস ইভালুয়েশন করে দেখতে হবে, মানে ভালোভাবে পেশেন্ট হিস্ট্রি নিয়ে এবং এক্সামিনেশন লাগবে। এক কথায় আপনার রোগের হিস্ট্রি লাগবে এবং ভালোভাবে এক্সামিনেশন দেখতে হবে। দর্শক, আপনি মনে হয় আপনার উত্তর পেয়ে গেছেন। যাই হোক, আমরা সৈয়দপুরের প্রসঙ্গতে আসবো। আমাদের সৈয়দপুর অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে আমাদের একটি মাত্র হাসপাতাল আছে 100 শয্যা। অন্য যেগুলো সাব সেন্টার চিকিৎসা কেন্দ্র আছে সেগুলোতে আমরা সেবা পাই, কিন্তু পরিপূর্ণ সেবাটা পাই আমরা 100 শয্যা হাসপাতালে। আমরা 100 শয্যা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার প্রতি অনেক মানুষের অনাস্থা চলে আসছে। এই অনাস্থাটার কারণ ঠিক জানি না, তবে এটা কি কোভিড-19-এর কারণে ডাক্তারদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের জন্য, না রুগীদেরকে আপনার কোভিড থেকে দূরে রাখার জন্য? মানে এরকম অনাস্থা যে ওরা গেলে ডাক্তাররা অনেক দূর থেকে চিকিৎসাটা দেয়, অনেক দূর থেকে দূরত্ব বজায় রেখে, ঠিক আছে। তবে এই দূরত্বটার কারণে রুগীদের মধ্যে অনেকটা চলে আসছে যে আমরা সঠিক সেবা পাচ্ছি না। আবার আমরা অনেক সময় এরকম অভিযোগ পাইছি যে সেখানে রুগীগুলো ডাক্তাররা নিজ হাত দিয়ে আপনার রুগীর প্রেশারটাও চেক করে না। আর তাদের যে সহকারী আছে বা যে যারা ওয়ার্ড বয়, এদের দ্বারা চেক করায়। তো এদের দ্বারা চেক করালে আমরা একটা গর্ভবতী মায়ের বিশেষ করে ব্লাড প্রেশারটা কিন্তু সঠিক পাবে, কারণ সঠিক ব্লাড প্রেশার ট্রিটমেন্টটা কিন্তু একটু আলাদা হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার বক্তব্যটা কি? ধন্যবাদ। এখন এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে আমাদের তো আসলে এখনকার গাইডলাইন বলেন সব কিছুতেই বলতেছে দূরত্ব মেনটেন করতে। হ্যাঁ, দূরত্ব মেনটেন আমরা করি। আবার যেই সব রুগী অনেক খারাপ থাকে যাদেরকে দেখতে হবে, যেমন অপারেশনও তো হচ্ছে, প্রোটেকশন নিয়ে হচ্ছে, অপারেশন কিন্তু হচ্ছে আমাদের হাসপাতালে। আর প্রেশার মাপার ব্যাপারটা, হ্যাঁ, সিস্টারকে দিয়ে, যারা আমাদের সেবিকা রয়েছে, নার্স, ওনাদেরকে দিয়ে দেখানো হয় এবং এটা ডিজিটাল মেশিনে দেখানো হয়। এটা ওনাদের বোঝার কিছু নাই, শুধু জিনিসটা লাগিয়ে দেয় ওনারা, ডিজিটাল মেশিনে দেখা হয়। এই জন্য যে প্রেশারটা আমরা ঠিক পাবো না তা কিন্তু নয়, ডিজিটাল মেশিনে তো আপনিও মাপতে পারবেন, এটার জন্য আলাদা করে কোনো ইয়ার দরকার হয় না, ওই মেশিন দিয়ে দেখা হয়। আমরা একটা সুন্দর একটা সলিউশন পাইলাম। আমাদের হাসপাতালমুখী যে মায়েরা আছে, হ্যাঁ, এরকম অভিযোগ আসছে যে সেখানে বিশেষ করে সেখানে এই করোনাকালীন সময়ে নিজের জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যাওয়ার পর ডাক্তারদের সেরকম একটা থাকে না, তাদের প্রতি মনোযোগ থাকে না, এরকম অভিযোগ আসছে। যেহেতু আপনি হাসপাতালের ডাক্তার, এই জন্য প্রশ্নগুলো আপনাকে করছি। এই ক্ষেত্রে আপনার বলার কিছু আছে কি? পেশেন্টরা বলছে যে তাদেরকে বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে না। আচ্ছা, পেশেন্টকে বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, না, অভিযোগটা আসলে পুরোপুরি গ্রহণ করা যাচ্ছে না। কারণ ইমার্জেন্সিতে রুগী যেগুলো আসে, হ্যাঁ, যেগুলো অ্যাডমিশনের মতো রুগী, তাদেরকে আমরা অ্যাডমিশন দিয়ে ভর্তি থাকছে। এখনও আমাদের এখন হাসপাতালে 40-50 জন রুগী ভর্তি আছে, হচ্ছে। হ্যাঁ, এই জন্য এইসব রুগী ভর্তি পাচ্ছে না তা না, মানুষের হয়তো এক্সপেকটেশন আগের মতো আছে, তো এই জন্য হয়তো একটা হতে পারে যে আগে তো আসলে অনেক ক্লোজ থেকে দেখা হতো, প্রেশার মাপা হতো বা আমরা এক্সামিন করে দেখতাম। হ্যাঁ, এই বিষয়গুলো এখন যেমন দূরত্ব মেনটেন করতেছি আমরা, বা যেসব রুগীকে দেখা দরকার তাদেরকে কিন্তু দেখা হচ্ছে, যে সমস্যা আছে, যে কারো যদি সিভিয়ার প্রবলেম থাকে তাদেরকে সবই করা হচ্ছে, কিন্তু রুগীদের ওই যে একটা এক্সপেকটেশন রয়ে গেছে যে আমরা একটু সময় নিব। সময় দর্শকের টেলিফোন আসছে। জি দর্শক, বলুন আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি জি, শুনতে পাচ্ছি। আমি গত বছর অ্যানালাইসিস করাইছিলাম। জি, আমার টোটাল কাউন্ট দেখাচ্ছিল অ্যাবাউট 60 মিলিয়ন।
ম্যাডাম এটা আমার প্রশ্ন। মর্টালিটি অ্যাবাউট 50 থেকে 60%, মর্টালিটি অ্যাবাউট 70 থেকে 80%, and the fatality শুনতে লাইনটি কেটে গেছে। আমি গত সিজন অ্যানালাইসিস করাইছিলাম। আমার টোটাল কাউন্ট রিপোর্টে দেখাচ্ছে 60 মিলিয়ন, মর্টালিটি 60%, মর্টালিটি 70 থেকে 80%, এবং ফাইটালমেন্ট বলেন। হ্যালো, লাইনটি কি কাটে গেছে? হ্যাঁ, সমস্ত দর্শকের একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, কি জানতে আছে বুঝতে পারছি না আমি। উনি সিমেন্ট অ্যানালাইসিস করেছে, যেটা আমরা বলি যে বীর্য পরীক্ষা। সম্ভবত যতটুকু বলেছে যে উনি সম্ভবত জানতে চাচ্ছে যে নর্মাল আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। যতটুকু ডাটা পেয়েছি এতে তো মনে হচ্ছে যে নর্মাল আছে, এতে কোনো সমস্যা। এটা একটা প্যাথোলজিক্যাল টেস্ট করা হয়েছে, ওইটা উনি পরিপূর্ণভাবে বিবরণ তুলে ধরছে আর কি। যতটুকু শুনতে পারছি ততটুকু তো মনে হচ্ছে যে রিপোর্ট নর্মাল আছে আর কি ওনার সিমেন্ট অ্যানালাইসিসের। আর বাকিগুলো তো আসলে শোনা যায়নি। কাউন্ট ঠিক আছে, মর্টালিটি বা মর্ফোলজি ওগুলো ঠিক আছে, সমস্যা নেই। আমাদের আজকে থেকে 30 বছর আগে আমাদের মায়েরা কিন্তু স্বাভাবিকভাবেই আমাদেরকে প্রসব করেছেন। আর বর্তমান মায়েরা কিন্তু আপনার নিরাপদ প্রসবের যে আন্দোলন, এই অজুহাতে কিন্তু বেশিরভাগ শতকরা 95 জন নারী আর কি গর্ভবতী মায়েরা কিন্তু আপনার ঝুঁকে গেছে আপনার থেকে, যাকে বলি আমরা অপারেশন, মানে সিজার। এই সিজারের মাধ্যমে বেশি সন্তান প্রসব হচ্ছে। এবং আমরা এটাও দেখছি যে আপনাদের চিকিৎসক বা আপনাদের চিকিৎসার গাইডলাইন থেকেই ওই দিক থেকে বেশি পরামর্শ আছে সিজার করার। এই ক্ষেত্রে আপনাকে বলবো না, এই ক্ষেত্রে আপনাদের এটা এড়িয়ে চলা কি উচিত নয় যে আমরা স্বাভাবিক প্রসবটাকে আমরা সমর্থন করব আর সিজারটাকে আমরা অ্যাভয়েড করব? এই ক্ষেত্রে আপনার বক্তব্য? না, আসলে আপনি যে ডাটাটা দিতে যাচ্ছেন 95%, এটা আসলে সঠিক ডাটা না। আমাদের দেশে সিজারের রেট হচ্ছে 27 থেকে 40 এর মাঝে বিভিন্ন জেলা অনুযায়ী। হ্যাঁ, এখন সিজারের দিকে বেশি ঝুঁকছি আমরা বলছি তা না। এখন আমাদের হোম ডেলিভারি কিন্তু 60% হচ্ছে এখনও। আমরা চাচ্ছি হসপিটাল ডেলিভারির জন্য, এবং এটাকে বাস্তবায়িত করার জন্য যে আমাদের ওজিএসবি সংগঠন রয়েছে, আমাদের গাইনোকোলজিক্যাল অ্যান্ড অবসেট্রি সোসাইটি, তারা বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করছে। তারা কথা বলেছে সরকারের মাধ্যমে মিডওয়াইফাই ট্রেনিং এর ব্যবস্থা করছে, যাতে হচ্ছে মিডওয়াইফির মাধ্যমে যে আমরা প্রসবের পর্যাপ্ত সেবাটা দিয়ে যেন নর্মাল ডেলিভারি বা নর্মাল প্রসবের রেটটা বাড়ে, বা মানুষের মধ্যে যে ভীতি সৃষ্টি হয়েছে সেটা যেন কমে যায়, বা মানুষ যেন সাহস করতে পারে। আসলে এই ব্যাপারটা হচ্ছে এখন যে আমরা বলছি তা না, মানুষজনের নিজেদের সহ্য ক্ষমতা বা নিজেদের ইচ্ছা, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। যেমন সিজারিয়ান সেকশন কিন্তু একটা ইন্ডিকেশন, WHO দিয়ে একটা ইন্ডিকেশন আছে যে পেশেন্ট যদি চায়, মানে আমি তাকে বাউন্ড করতে পারবো না যে না আপনি নর্মাল ডেলিভারি করাবেন না, আপনাকে সিজার করাবেন না, আপনাকে নর্মাল ডেলিভারি করবেন। পেশেন্ট উইশ নামে একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারটা এখন সমস্ত একটি কল এসেছে, আমরা দর্শককে বলবো। প্লিজ দর্শক প্রশ্ন করুন, আপনার নাম বলে। জি, হ্যালো, জি বলুন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মহসিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন, সাথে রয়েছেন ডাক্তার সাকের আক্তার, আপনাকে ধন্যবাদ। চমৎকার লাগছে আপনার অনুষ্ঠানটি, এটিএনের পর্যায়ে এত চমৎকার একটি অনুষ্ঠান আপনারা এটি টেলিভিশন আয়োজন করেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। সবাইকে দেখতে খুব ভালো লাগছে, সবাই এগিয়ে যান, এটি আরো এগিয়ে যান, আমরা এনজয় করি, সবাই ভালো থাকবেন। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাই।
উনি আমাদের এপিএন 24 টিভির একজন উপস্থাপক, সোজা কথা নিয়মিত উপস্থাপনা করে আসছেন। আমরা যে প্রশ্নে যাচ্ছিলাম, আমাদের কাছে অভিযোগ আছে যে ডাক্তাররা সবসময় একটা পেশেন্টকে আপনার সিজার করার জন্য উৎসাহিত করে না, মানে উৎসাহের গড়া করে ফেলাই দেয়। এই ধরনের অভিযোগগুলো আছে, আসলে এটা কতটুকু সত্যি? না, আমার পার্সোনাল অভিজ্ঞতা তো কোনো রোগীকে সিজারের গড়া করে ফেলানোর কোনো চেষ্টা করি নাই, ইনশাল্লাহ করবো না ভবিষ্যতে। যেই সব পেশেন্টের এখানে তো অনেকগুলো ফ্যাক্টর থাকে। এখন পেশেন্টের উইশ এবং ইচ্ছা এবং হচ্ছে তার পারিপার্শ্বিকতা। যেমন অনেক রোগী আছে যে হ্যাঁ আমরা অনেক কাউন্সেলিং করে নর্মাল ডেলিভারির জন্য করা হলো, প্রিপারেশন নেওয়া হলো, যখন পেশেন্টের পেইন হচ্ছে, পেইনটা তো সে নিতে পারছে না, পেইনের জন্য সে অস্থির হয়ে গেল যে না আমার এখনই সিজার করে দেন। আর তার কাছে তো একটা হচ্ছে অপশন আছে যে না চাইলে আমি সিজার করে ফেলতে পারবো। মানুষের সহ্য ক্ষমতাটা, এটা আমার অবজারভেশন, যে মানুষের সহ্য ক্ষমতা অনেক কমে গেছে বা কেউ চায় না। অনেকগুলো কারণ আছে সিজারের রেট বাড়ার। কারণ আমরা হচ্ছে যে এখন আগে মানুষের অনেকগুলো বাচ্চা, 6জন 7জন, অনেক ভাই থাকতো। এখনকার মানুষের বাচ্চা 2টা 1টা, হ্যাঁ, কেউ অনেক বাচ্চা নিতে চায় না। তো তারা কেউ কোনো রিস্ক নিতে চায় না। এখন নর্মাল ডেলিভারি যখন হবে তখন তো কিছু রিস্ক থাকবেই। সেই রিস্কটা তো বাবা মাকে নিতে হবে, বাবা মা হিসেবে। সেই রিস্কটা তো আমি ডক্টর হিসেবে বাবা মার জন্য নিতে পারবো না। তাহলে এই বিষয়গুলো, এই ব্যাপারগুলো অনেক বেশি কাজ করে যে না আমি আমার বাচ্চার জন্য কোনো রিস্ক নেব না, আমি নর্মাল ডেলিভারির জন্য যাব না, বা কোনো সমস্যা হলে তাহলে আমি ওটাতে যাব না। এই বিষয়গুলো অনেক ব্যাপার কাজ করে যে না আমি কষ্ট করে হলেও আমি 2টা বাচ্চা নিব, আমি কোনো রিস্কে যাব না, আমি সিজার করে ফেলবো, শেষ। এই বিষয়গুলো। তার হচ্ছে আরেকটা ব্যাপার থেকে যে না সিজারিয়ানের মাধ্যমে বেবি হয়েছে, ও আচ্ছা তাহলে আমারও সিজারিয়ানের মাধ্যমেই করতে হবে, ওর সিজারিয়ানের হয়েছে আমারও সিজারিয়ানের করতে হবে, নাহলে তো কেমন হয়ে যাচ্ছে ব্যাপারটা। এরকম অনেকগুলো টেন্ডেন্সি বা অনেকগুলো ফ্যাক্টর আছে কাজ করার। কারণ আমি কেন তার ফিজিশিয়ান হয়ে আমি কেন পুরোটা রিস্ক নিব? আমি তো নিতে যাব না। আমি তাকে বলতে পারি যে আপনার এই সুবিধা হবে, এই অসুবিধা হতে পারে। কারণ আমি তো নর্মাল ডেলিভারি তো এমন না যে 1 ঘন্টার একটা ব্যাপার, এটা হচ্ছে 12 ঘন্টার একটা জার্নি হতে পারে তার জন্য। এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তো সেই বিষয়টা যখন বাবা মাকে বলা হয় তখন তারা আর এই রিস্কটা নিতে চায় না। এই বিষয়টা আমি অনেক বেশি খেয়াল করছি যে অনেক বেশি প্রবলেম হয়। আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে আসছি, আর বেশি প্রশ্ন আর করবো না। মোটামুটি আমরা অনেক নেগেটিভ প্রশ্ন করছি, আবার কিছু কিছু পজিটিভ প্রশ্ন করছি যেগুলো আমাদের শেখার জন্য, যারা গর্ভবতী মায়েরা আছে, হ্যাঁ, যে প্রশ্নগুলো ছিল সেখান থেকে অনেক কিছু শেখার ছিল। অনেক দর্শক হয়তো সেগুলো শুনে হয়তো কিছুটা যদি আপনার কাছ থেকে নিয়ে থাকেন, তা সেখান থেকে সতর্কতা অবলম্বন করবেন। কারণ আমাদের মহামারী কোভিড ভাইরাস যেভাবে ছড়িয়েছে, এখন মোটামুটি আতঙ্ক কমে গেলেও গর্ভবতী মায়েদের কিন্তু মানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, সেই বিষয়ে আপনি অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। এখন আমরা যে প্রশ্নটা আমরা সৈয়দপুরের প্রেক্ষাপটে আরেকটু করতে চাই। আমাদের সৈয়দপুর বিষয়ে আমাদের এখানে অত্যন্ত দরিদ্র সীমার নিচে অনেক ফ্যামিলি বসবাস করে, অনেক। সেখানে কিন্তু আমরা দেখছি যে ওই ফ্যামিলিগুলা আপনার হাসপাতালমুখী হয়। ওই ফ্যামিলিগুলা যখন হাসপাতালমুখী হয় তখন দেখা গেছে হাসপাতালের আপনার কিছু লোক আছে, আমরা যাদেরকে দালাল বলি, এদের মাধ্যমে বিভিন্নভাবে হাসপাতাল থেকে যে কোনো ক্লিনিক বা যে কোনো জায়গায় আপনার তাদেরকে রেফার করা হয়। হ্যাঁ, তো এটা কিভাবে রোধ করা যায়? হাসপাতাল থেকে দালালের দূরত্ব কমানোর জন্য কি করা যায়? হাসপাতালে যে প্রশাসন রয়েছে তাকে খুব শক্ত হাতে এটা দমন করতে হবে, এবং যারা ওখানে কর্মচারী এবং কর্মকর্তা রয়েছে তাদের সদিচ্ছা থাকতে হবে, এবং আশেপাশে যারা আছেন, হসপিটালের আশেপাশে যারা আছেন তাদেরকে
সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এটা কখনো একা করা খুব ডিফিকাল্ট হবে, কারণ দালাল যারা আছে তাদের অনেক লিঙ্ক থাকে, এটা আপনারাও জানেন, সবাই জানেন, তাদের লিঙ্ক অনেক স্ট্রং থাকে। আপনি একজনকে একটা কথা বলবেন, সেটার এগেনস্টে আপনি একজন কথা বলবেন, আপনার পিছনে অনেকজন লেগে যাবে। আপনি একটা ভালো কাজ করতে গেলে তো অনেক বাধা আসবেই। হ্যাঁ, এই সব মিলাই যদি সম্মিলিতভাবে চেষ্টা করা যায় যে প্রশাসনকে নিয়ে, হ্যাঁ, যদি প্রশাসন আমাদেরকে সাপোর্ট দেয় এবং যারা আমাদের অথরিটি রয়েছে সবাই মিলে সচেষ্ট হলে আমার মনে হয় যে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা কিন্তু এই কোভিড চলাকালীন সময়ে গর্ভবতী মায়েদের যে যত্ন, সেই যত্ন বিষয়ে কিন্তু আপনার বলা হয়নি। আসলে গর্ভবতী মায়েদের এই কোভিড চলাকালীন সময় কী কী খাওয়া উচিত এবং কী কী খাওয়া উচিত না বলে আপনি মনে করেন, এবং যত্নটা কীরকম হওয়া উচিত? গর্ভকালীন সময়ে একজন মা কি খাবে, এটা তো সাধারণত আমরা বলে থাকি যে আপনি যতটুকু খেতেন তার থেকে মানে একদম সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে এক মুঠো ভাত বেশি খাবেন, এক পিচ মাছ বেশি খাবেন, আর প্রতিদিন অ্যাটলিস্ট এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবেন, একটা ডিম খাবেন। যেহেতু আমাদের ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ হচ্ছে দরিদ্র সীমার নিচে বাস করে বা লো ক্লাস বিলিয়ন করে, তো তাদের পক্ষে সব সময় ভালো খাবার পাওয়া বা সম্ভব হয় না। কিন্তু যখন প্রেগনেন্ট হয় বা গর্ভবতী হয় তখন আমরা সবসময় বলার চেষ্টা করি যে আপনি ওনার হাজবেন্ড বা গার্জিয়ান যে আসে আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা চেষ্টা করি যে আপনি একটু ওনাকে ভালো খাবারটা খাওয়াবেন, কারণ উনি তো আর একা না, ওনার পিছনে আরেকটা বাচ্চা, আরেকটা জীবন বেড়ে উঠছে। সম্ভবত আমাদের একটি টেলিফোন আসছে, দর্শক বলুন। হ্যালো, আসসালাম। হ্যালো, জি শোনা যাচ্ছে, আপনি বলুন, আপনার নাম বলে প্রশ্ন করেন। হ্যালো, জি বলেন, আপনার নাম বলে প্রশ্ন করেন। আমি নতুন রহিম বলছিলাম। জি জি, আমি সকালবেলা জিজ্ঞেস করতে যাচ্ছি যে এই অবস্থায় করোনা কালে প্রসূতির মায়েদের কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে বা কি খাওয়া যাবে যাবে না, দেখাশোনা কিভাবে করতে হবে বললে তো বুঝতে চলবেন। আসসালাম। ধন্যবাদ দর্শক, আপনি যে কোশ্চেনটি করেছেন এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে এতক্ষণ থেকে। আমরা বলেছি অনেক কথা কোভিড নিয়ে, যে কোভিডের সময় মায়েরা কিভাবে স্বাস্থ্য সেবা নেবে। হ্যাঁ, আপনি যদি না শুনে থাকেন তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে কোভিড সময় গর্ভবতী মায়েদের অ্যান্টিনাল চেক আপ যেটা আছে সেটার জন্য আমরা বলছি যে আপনারা হাসপাতালে আসবেন না, বাসায় থেকে সেবা নেবেন। হ্যাঁ, টেলিমেডিসিন, অনেক টেলিমেডিসিন সেবা চালু রয়েছে সরকারের পক্ষ থেকে এবং প্রাইভেটভাবে আমাদের যে ওজিএসবি সোসাইটি রয়েছে সেখানেও অনেক নাম্বার দেওয়া আছে, সেই সব নাম্বারে ফোন দিয়ে আপনারা আপনাদের গর্ভকালীন সেবাটা নিতে পারবেন। আর যেটা হচ্ছে উপদেশ নিতে পারবেন, এবং আপনার যদি কোনো সমস্যা হয়, যেমন গর্ভকালীন সময়ে যেটা খুব জরুরি যে প্রেশার মাপার ব্যাপারটা, যে ব্লাড প্রেশার দেখতে হবে মায়ের, সেটা আপনার যদি বাসায় কেউ থাকে, এখন তো অনেকের বাসায়ই থাকে যারা প্রেশার মাপতে পারে, অথবা ডিজিটাল মেশিন আছে যেগুলো দিয়ে আপনারা দেখতে পারেন। এবং প্রেশারটা যদি বেশি থাকে, নর্মাল না থাকে, সেক্ষেত্রে আপনার টেলিমেডিসিনের মাধ্যমে যোগাযোগ করে ওই সময়ের জন্য আপনার যেটা প্রয়োজনীয় সেবা এটা পেয়ে যাবেন, এবং পরবর্তীতে আপনার কী করতে হবে সেটাও আপনাকে বলে দেওয়া হবে। আর খাবার ব্যাপারটা বলতেছিলাম আমরা, খাবার ব্যাপারে একটা গর্ভবতী মা স্বাভাবিক যা খাবার খায় তার থেকে একটু বেশি খাবার খাবে এবং পুষ্টিকর খাবার খাবে। আমি বলছিলাম যে দুধ খাবে, ডিম খাবে, প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, একটু ডিম খাওয়ার চেষ্টা করবে, একটু প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস এগুলো রাখবে, সাথে প্রচুর শাকসবজি খেতে হবে এবং পানি না খেলে এই সময় দেখা যায় যে গর্ভকালীন সময় খুবই কমন একটা প্রবলেম থাকে মায়েদের, সেটা হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন। এটা খুবই একদম কমন একটা প্রবলেম, যে ম্যাক্সিমাম মায়ের সে এই কমপ্লেনটা করে। তো এটার আর কারণ তো হিসেবে রয়েছে যে বাচ্চা বড় হচ্ছে, বড় হয়ে আমাদের জ্বরের পিছনেই হচ্ছে মলদ্বার রয়েছে, সেটার উপর প্রেশার পড়ে,
এটার কিছুটা ইফেক্ট থাকে। আবার যখন বাচ্চাটা বড় হতে থাকে তখন পানি খাওয়াটাও একটু কমে যায় বা পানি অতখানি খেতে পারে না। এই পানি খাওয়াটা প্লাস শাকসবজি খাওয়াটা খুব জরুরি। এই পানি প্রচুর খেতে হবে। সারাদিনে যেন একজন মা 10 থেকে 12 গ্লাস পানি খায় এবং প্রচুর শাকসবজি প্রতিদিন যেন খায় এক্ষেত্রে। তাহলে আবার এখন যেমন এছাড়া উনি নেবে যে আয়রন বা ক্যালসিয়াম যেটা খেতে হয় বাচ্চা পেটে আসলে পুরো প্রেগনেন্সি জুড়ে, সেটা খাবে। সাথে কিছু ভিটামিন নিতে পারে। এখনকার যেহেতু করোনাকালীন সময় আমরা চাচ্ছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা, বডি ইমিউন সিস্টেম যেন একটু ভালো থাকে, সেই জন্য সে কিছু ভিটামিন আছে সেগুলো খেতে পারে। আপাতত এভাবে যদি কেউ চলে তাহলে আশা করা যায় যে সে সুস্থ থাকবে এবং সমস্যাগুলো কম হবে। সমস্যা যেগুলো ফেস হয়, কমন প্রবলেম, অ্যাসিডিটিও একটা খুব কমন প্রবলেম প্রেগনেন্সিতে। খুব অ্যাসিডিটি কমপ্লেন থাকে রুগীদের, যেমন বুক জ্বালা পোড়া করে, খেতে পাচ্ছে না, ডিসপেপসিয়া বলি আমরা, ভরা ভরা ভাব লাগে। এই বিষয়গুলো কিন্তু যদি কেউ পানি ঠিক মতো খায়, তার যদি শাকসবজি প্রচুর খায়, তাহলে তার যখন প্রতিদিন বাউল ক্লিয়ার হবে, প্রতিদিন পায়খানা হবে, তখন কিন্তু এই সমস্যাগুলো অনেক কমে যাবে। এই বিষয়টার দিকে একটু বিশেষ নজর দেওয়ার জন্য আমি বলতে চাই। জি, ধন্যবাদ ডাক্তার শাকের আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের APN.24 টিভিতে এসে আপনার অনলাইনে যারা রয়েছিল তাদের অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন। মায়েদের স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা বিষয়ে অনেক কথা বলেছেন। এই জন্য আপনাকে আমাদের APN.24 পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সময় শেষ পর্যন্ত চলে এসেছি। তবে আমি বলতে চাই, আজকের APN.24 এই প্রেসক্রিপশন বিষয়ক প্রোগ্রামটি প্রথম পর্ব ছিল। আমরা আজকে এসেছিলাম মায়েদের চিকিৎসা এবং যত্ন বিষয়ে আলোচনা করার জন্য। হয়তো এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে কোনো আলোচনায়। আগামীতে আমরা এটা শুধরিয়ে সামনে প্রেসক্রিপশনে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আজকের মতো আসসালামু আলাইকুম।